হ্যালো ভাইয়ের বোনেরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চললাম এবছর আমাদের WBP লেডি কনস্টেবলের ক্যান্ডিডেট কদ্দুন্নেসা দি বা কদ্দুন্নেসা খাতুন ওনার নাম। ওনার র্যাঙ্ক হয়েছে 883। এতদিন পরে আমি এই ভিডিওটা এই জন্যই করছি কারণ আপনারা জানেন যে ওনাদের যে জয়নিং ডেট ছিল সেটা খুব তাড়াতাড়ি করে দিয়েছে। 14 তারিখে ওনাদের জয়নিং ছিল এবং 7 দিন ওনাদেরকে ছুটি পেয়েছে বলে ওনাদেরকে আমি সামনে পেয়েছি। আপনাদেরকে এর আগে একজনের WBP বলছি, কলকাতা পুলিশ কনস্টেবল যিনি ছিলেন হাফিজুর রহমান, তার আমি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি জানিয়েছিলাম যে যারা ক্যামেরা শাই হয় বলে অনেকে আসতে চায় না এবং এরপর যারা যতজন আমাদের কোচিং সেন্টার থেকে বা আমাদের ঘর থেকে যারা চাকরি পেয়েছেন সেই ভাইয়া বোনদের ভিডিও আমি দেবো এবং তাদের জার্নি কেমন ছিল, তাদের কী এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি দিদিকে ডেকে নেব। দিদি আসুন। দিদি, আপনার পুরো নাম, আপনার জার্নি বলুন আমাদেরকে। আমার পুরো নাম কদ্দুন্নেসা খাতুন। আমি 2021 সাল থেকে এখানে পড়াশোনা শুরু করেছি। তো প্রথম আমি 2021 সালে লেডি কনস্টেবল দিয়েছিলাম, সেখানে আমি মেন্সে উত্তীর্ণ হতে পারিনি। তো তারপরে কেপিতে দিয়েছিলাম, কেপিতেও মেন্সে উত্তীর্ণ হতে পারিনি। এটা আমার 3 নাম্বার। তো 3 নাম্বার পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পেরেছি। এটা সমস্ত এই স্যারের জন্য, যাকে আমি গুরু মানি। তো আমাদের তানজিম স্যার, আমরা দাদা বলেই মানি। তো আমার থেকে বয়সে বড় নয় বেশি, তো তাই জন্য আমরা দাদা বলে সম্মান করি। তা দিদি, প্রথমে যেটা জিজ্ঞেস করব যে ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করবো, কারণ দিদির কথাই বলেছি দিদি একটু ইন্টারভিউতে কথা বলতে একটু সরগড় নয়, ঠিক আছে? তো ইন্টারভিউ তো আমি ধরো আমাদের এখানে ঘরে আমরা কী করি যে যারা ক্যান্ডিডেট হয়, যারা মেন্সে পাস করার পর যারা ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেট হয় তাদের কিন্তু আমরা ইন্টারভিউর জন্য আমরা রেডি করি। তো দিদি প্রথম এই ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বলুন, আর ঘরে ইন্টারভিউ দেওয়ার পর আপনার এক্সপিরিয়েন্স শুনে গিয়ে কেমন হয়েছে? ভাই আমাকে এই ইন্টারভিউয়ে যেগুলো এখানে শিখিয়েছিলেন তো সেইগুলো সবই আমাকে ধরেছিল। আমার অনেক কোশ্চেন ছিল, 13-14টা ছিল। তো সেখানে আমি 3টে। কত মিনিট ইন্টারভিউ নিয়েছিল? তো আমার 4 মিনিট মতো ইন্টারভিউ হয়েছিল। 4 মিনিট মতো? কজন ছিলেন এতে ইন্টারভিউ বোর্ডে? স্যার 7 জন ছিলেন ওখানে। 7 জন? একটা ম্যাম আর 6 জন স্যার ছিলেন। কোশ্চেন কজন করেছিলেন? সবাই করেছিলেন। আচ্ছা, কোশ্চেনের ক্ষেত্রে জিজ্ঞেস করি যে কোশ্চেন কি তাড়াহুড়ো করে করেছেন নাকি জাস্ট একজন করে? না স্যার, সবাই তাড়াহুড়ো করে একের পর এক শুরু করছে, মানে বলার টাইমটাই দিচ্ছে না। আচ্ছা, বড় টাইম দেননি না, একটা ম্যাম শুরু করেছে, তো সেখান থেকে একটা স্যারের পরে আবার। তো এই জিনিসটা হ্যান্ডেল কেমন করে করলে এখানে গিয়ে? তো প্রথমে আমাকে যিনি শুরু করেছিলেন, আমি ওনার কোশ্চেন দেওয়ার পরে আমি পরপর যেই স্যার ম্যাম শুনেছি যেই কোশ্চেনটা করেছেন আমি সঙ্গে সঙ্গে তাদের উত্তরটা দিয়েছি। তো দেওয়ার পরে বাকি যে স্যারের শুনতে পেয়েছি আমি সেটাই বললাম। ইন্টারভিউ নাম্বার কত কেমন ছিল দিদি তাহলে? স্যার আমাকে 9 দিয়েছে। 9 দিয়েছে? 15তে 9 যথেষ্ট ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপর সেকেন্ড কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে মেন্সে এর আগে বললে যে দুটো WBP তুমি মেন্স দিয়েছো, তো মেন্সে গিয়ে উত্তীর্ণ হতে পারোনি। তো সেখানে কোন সাবজেক্টে গিয়ে তোমার সমস্যা হয়েছিল? প্রথমে স্যার আমি অঙ্ক বলতে স্যার আমি কিছুই পারতাম না। তো এখানে এসে আমি সব কিছুই শিখেছি। আমি জিআই কি সেগুলো কোনো দিনও জানতামই না, তো পড়ার সেরকম ধারণাই ছিল না। তো 2021 সালে আমি প্রথম এখানে পড়তে আসি আমার একটা ভাইয়ের সূত্রে। তো তারপর আমি তানজিম ভাইকে চিনলাম, জানলাম, তো এখানে আমি পড়লাম। তো এখানে এসে আমি জিআই, জিকে, ম্যাথ সবই শিখেছি, ইংলিশ। তো সেক্ষেত্রে আমার সব থেকে কমজোরি ছিল অঙ্ক, তো সেটা আমি এখানেই শিখেছি। যখন মেন পরীক্ষা দিলে তখন মেন পরীক্ষায় অঙ্ক, জিআই এসব সাবজেক্টের অভিজ্ঞতা কেমন ছিল? স্যার জিআই অঙ্ক তো আমি কিছুই পারতাম না। তো সেক্ষেত্রে আমি 14টা অঙ্ক করেছিলাম। তো তারপরে আর টাইম পাওয়া যায়নি স্যার। তো অঙ্কটা আমি লাস্টে করেছিলাম, তো 14টাই আমার ঠিক হয়েছে। আর জিআই আমি 21টা করেছিলাম, আমার 2টো ভুল হয়েছে। আর জিকেও আমি 21টা করেছিলাম, তো সেক্ষেত্রে 2টো ভুল হয়েছে। আচ্ছা। আর ইংলিশ করেছিলাম। ইংলিশে কত আছে মনে আছে? ইংলিশে 7টা করেছিলাম, 2টো ভুল হয়েছে। 7টা ভুল, আচ্ছা বেশ। আচ্ছা, বাড়ি সম্বন্ধে একটু জিজ্ঞেস করবো, বাড়িতে কে কে আছেন? স্যার আমার বাড়িতে বাবা, মা, ভাই, বোন আছে। তো আমি মামার বাড়িতে থাকি। মামার বাড়ি গুলহাটিয়া। তো আমি ওখান থেকেই এখানে আমি পড়তে আসতাম। আচ্ছা, তার মানে মামার বাড়িতে মানুষ? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দিদির প্রথম অভিজ্ঞতা বলি। দিদি যখন লকডাউন চলে, ভরপুর লকডাউন, তখন আমি প্রথম অনলাইন শুরু করি। তো দিদির প্রথম দিনকার অভিজ্ঞতা এখনো মনে আছে। ও প্রথম দিন যখন পড়তে আসে, তো তখন প্রথম দিন যখন আসে তখন কিন্তু লকডাউনে ও প্রথম দিন আমার ক্লাস করেছিল, কিন্তু আমার মনে নেই ক্লাস হয়েছিল সেদিন প্রথম দিন। হ্যাঁ স্যার, ক্লাস হয়েছিল। আচ্ছা, কারণ অনলাইনে যে আমরা জুম মিটে ক্লাস করছিলাম, জুমে না গুগল মিটে কোনো একটা কিছু ছিল হয়তো, তো সেখানে ও ধরতে পারছিল না যে কিভাবে ক্লাস করতে হয়, তারপর আস্তে আস্তে কথা বলতে হয়। তো আমি সেটাও জানতাম না, সেগুলো এখনো মনে আছে আমার। ভাই আমাকে শিখিয়েছে। 3 বছর জার্নি। তো 3 বছর জার্নি মোটামুটি কেমন লাগলো? 3 বছর জার্নি, কারণ 2বার ফেল করার পরে সব থেকে বড় কথা যে তুমি মেয়ে হয়ে এত বড় একটা জার্নি তুমি করেছো। তো এই 3 বছরের জার্নিটা, বেশ করে মেয়ে হয়ে যে জার্নিটা, যে কষ্টটা ভোগ করেছে সেটা একটু শেয়ার করো আমাদের সাথে।
সেক্ষেত্রে আমি 3 বছর আপনার এখানেই পড়ে কঠিন পরিশ্রম করেছি আমি নিজে, আর আপনার সফলতার জন্য আপনার জন্যই আমি সফল হয়েছি এখন। তো দিদির ক্ষেত্রে আমি বলি, দিদির ফ্যামিলি সম্বন্ধে আমি যতটা জানি, দিদি একবারে প্রত্যন্ত গ্রাম থেকে আসে, যেখানে লোডশেডিং সব থেকে বেশি হয়, কারেন্ট সবসময় থাকে না। আর দিদি শিক্ষার হাত তো নেই, গ্রামের স্কুলে পড়াশোনা হচ্ছে, মামার বাড়ি গ্রামে। এবং দিদিদের আমি যত জানি দিদিদের হয়তো পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, ঠিক আছে। তো দিদি ধান সেদ্ধের মতন কাজ করছে। তো এই ধান সেদ্ধ ব্যাপার এবং এই যে 3 বছর জাননি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনারা হয়তো বুঝতে পারছেন যে ধান সেদ্ধ করে বা বাড়ির চাষের কাজ করে এসে সেখান থেকে পড়ে গিয়ে এইভাবে চাকরি পাওয়া, এটা কিন্তু ভাই বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো উনি হয়তো পরীক্ষাটা খুব একটা বড় নয় WBP কনস্টেবল, কিন্তু এই জার্নি করে কতজন যে এত এই জায়গায় পৌঁছায় সেটা আমার কিন্তু সন্দেহ আছে। তো দিদি এই 3 বছরে 2বার ফেল করার পর এত কষ্ট সহ্য করে, বিশেষ করে উনি মেয়ে ছেলে নয়, তো এই জায়গাটা আমাকে একটু শেয়ার করুন আমাদের বন্ধুদের সাথে। আমাদের বাড়ির পরিবারের অবস্থা খুবই খারাপ। তো সেখান থেকে আমি যেহেতু আমার বাবা চাষ করেন, তো সেক্ষেত্রে চাষের কাজ আমাকে করতেই হয়। বাড়িতে যেগুলো হয় তিল সর্ষে ধানে যেই কাজগুলো হয়, আর আমাদের চাল করে খেতে হয়, তো সেক্ষেত্রে ধান সিদ্ধ ভাপা এগুলো আমাদেরকে সবাইকেই করতে হয়। তো আমি বাড়ির কাজ করে তারপরে এখানে পড়তে আসতাম। তো তারপরে পড়ে তারপর আবার বাড়ি যেতাম, বাড়ি যেয়ে তারপরে যে কাজগুলো হয় সেইগুলো বাড়িতে আবার করতে হতো। তারপরে আমি নিজে টাইম বের করে পড়াশোনা করতাম, আর স্যারের ইউটিউবের ক্লাসগুলো আমি সব দেখতাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, ইউটিউবে কতটা উপকার হয়েছে? মানে যেখানে সব থেকে বড় ব্যাপার বলি, যেখানে হোমওয়ার্কের যে কথাটা জিজ্ঞেস করি, আমি লাস্টের দিকে হোমওয়ার্ক দিই, তো কমেন্টে অনেকে উত্তর দেয়, আবার অনেকে দেয় না। এটা সম্বন্ধে একটু বলো, যারা নতুন অ্যাসপিরেন্ট আছে, যারা তোমাকে দেখে পরীক্ষায় আসবে, তারা কীভাবে এটাকে ব্যবহার করবে? স্যার, আমি বলবো যারা প্রথমে আসবে তো তারা এই ইউটিউবের ক্লাসগুলো সব প্রথম থেকে দেখা দরকার, দেখবে তবেই অঙ্কের প্রতি একটু ধারণাটা হবে, আর সহজ যেই ট্রিক্সের অঙ্কগুলো আছে সেইগুলো তাদের মাথায় ঢুকবে। কারণ হুট করে এসে তো কঠিনগুলো পারবে না, তো সেক্ষেত্রে ইউটিউবের ক্লাসগুলো দেখলে তারা সহজে সেগুলো বুঝতে পারবে। আর হোমওয়ার্ক প্রতিদিনই নিয়মিত করা দরকার। ভাই আমাদের 2টো করে হোমওয়ার্ক দেয়, তো সেইগুলো সবাই করবে, আমিও করতাম। আচ্ছা, আর লাস্ট অফ দ্য কথা যেটা হচ্ছে, আমাদের কোচিংয়ের যে প্রত্যেক সোমবার যেটা মক টেস্ট নিই, সেটা থেকে কতটা উপকার হয়েছে? সোমবারে মক টেস্ট দিতাম বলেই আমার এত নাম্বারটা বেড়েছে, আমি এতগুলো অ্যাটেম্প করতে পেরেছি। কারণ প্রথম যখন পরীক্ষা দিতাম তখন আমি 30-40টাও করতে পারতাম না 1 ঘন্টায়। তো সেক্ষেত্রে মাসে 4টি করে আমাদের মক হয়, তো প্রতি সোমবার ওই মক দিতাম বলেই আমার এতটা হাতে স্পিডটা উঠেছিল, আর আমি সব করতে পারতাম। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের কাছে ওএমআর গোল করাটা কতটা সমস্যার? ওএমআর যেটা আছে, ওএমআরটাই মেন স্যার। ওএমআরটা ভালো করে গোল করা শিখতে হবে, কারণ ওএমআর গোল না করে আমি যে নাম্বার পাবো ভেবেছিলাম, তো সেক্ষেত্রে আমার 8-9 নাম্বার কমে গিয়েছিল, কারণ আমি ওএমআর কোনোদিনই ফিল আপ করতাম না। তো সেক্ষেত্রে এখানে ওএমআর ফিল আপ করে পরীক্ষাটা দেওয়ার পরে আমি এতগুলো গোল করতে পেরেছি। আচ্ছা, তো লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা জিজ্ঞেস করবো, যখন চাকরি যে রেজাল্টটা যখন দেখলে তখন বাড়ির রিয়াকশনটা কেমন দেখলে? বাড়িতে যেহেতু আমি বড় মেয়ে, তো আমার কোনো ভাই বোন বড় নয়, আমি বড়, তো সেক্ষেত্রে যখন চাকরিটা পাই, আর যেহেতু আমরা গরিব ফ্যামিলি থেকে, তো সবাই খুব খুশি, সবাই আমাকে দোয়া করেছে যে না এতদিনের কষ্ট সার্থক হয়েছে। তো সেক্ষেত্রে আমার কোচিংয়ের ছেলে মেয়ে, স্যার, আমার বাড়ির লোক সবাই খুব খুশি। আচ্ছা, তো ভাইয়ের বোনেরা, এই ছিল আমাদের দিদির গল্প, কদ্দুন্নেসা দি, ওনার 883 র্যাঙ্ক, তাই তো? তো দিদি লাস্টে আপনাদের একটা কথা বললেন যে অঙ্কটা মেন সাবজেক্ট, এবং অঙ্ক উনি 14 ঠিক করেছেন। তো আমার চ্যানেলে এইভাবে আমি আরও অঙ্ক আপনাদের জন্য আলাদা কোশ্চেন নিয়ে আসবো, এবং অঙ্কের বিভিন্ন রকম ডালি আপনাদের সামনে সাজাবো। আপনারা পরীক্ষা যদি আরও ভালো স্কোর করতে চান, বিশেষ করে অঙ্কে এবং অ্যাকুরেট অঙ্ক করতে চান, তাহলে আমার চ্যানেলটা সত্যি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমার অঙ্ক যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করুন বন্ধুদের মধ্যে, যাতে আমি আপনাদের আরও উপকারে আসতে পারি। এবং এই দিদিদের মতন এরকম যারা প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে যারা খুব কষ্ট করে মানুষ হচ্ছে, তারা যেন এভাবে সফলতা পায়। তো আজকের মতন এইটুকুই থাকলো, বাই বাই।